হতে পারে তোদের মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দুই বোনের কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কতদিন, বড়জোর 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছো এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছাড়লেন অরুণ মামি, বললেন, তোর কি মনে হয় জায়ান কীর্তিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছে তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ দিতেই পারছে না, হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারিনি ওরও। ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ, মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্তও হলরুমে দাঁড়ালো না, সিঁড়ি ডেঙ্গিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, অসহায়ত্ব চারিদিকে জয়ংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুনমরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরও। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজেই তুলে ধরতে পারলো না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়ার আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতেই ওরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে ওরও। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি ওরর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওরুর। সেই তরুণ তখন থেকেই ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরুর সাহস হচ্ছে না। ওর পা এগোচ্ছে না তো দু পা পিছাচ্ছে সে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা, আর ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরল ওরও। দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করেছে লোকটা। ওরও থ মেরে আছে, হ্যাঁ না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিটাতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই অন্ত, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল। ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু। ওর বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকেই শুরু হয় ওর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকেলে ক্যাম্পাসের এথায় সেথায় তাকে খুঁজে বেড়ানো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিতর মতো হতো মনটা। ঝিলিক দিয়ে উঠত মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরু এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়োডাটা সবই ওরুর জানা বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোসের এখন এসব কোনো কাজেই আর আসবে না। নিখিল ভাই চলে যাবে, 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝেই অরোরা নামটা হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কি না তারও গ্যারেন্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ পেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার দুধারে সরাসরি মাপুল গাছের বহর। বসন্ত হওয়ার দরুন টুপটাপ বৃষ্টি ঝর্ণার ন্যায় গায়ে এসে একটু একটু
বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুকিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতো স্বস্তিতে দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড়ে যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জামায়াত হয়েছে। শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগরের পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটি যত দূর অবধি চোখে পড়ে, ঠিক ততদূর পর্যন্তই উচ্ছ্বাসিত মানুষের সমাগম। শাইনি শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়েই সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই হুট করেই বেশ কয়েকটা বাইক ভোভো আওয়াজ করে তড়িৎ বিদ্যুতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয়ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচিও করছে। যেমন এরা তেমন এদের বিনোদন স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনে মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল, তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতেই ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হরিক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিলেও দাঁড়িয়ে থাকলো এই ভয়ঙ্কর বাইক রেসিং শেষ করার অপেক্ষায়। টানা 3 বার একইভাবে রাইড শেষে 4 বারের সময় শেষ হলো কম্পিটিশন। এরপরে 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে KTM 390 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাতে জেকে রাইড করেছে, কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপের কোনো রূপ হেলদোল নেই তার, খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশ মাত্র নেই তার মুখে, অথচ রানার আপ হওয়ার বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়ুর উপরে সেটাকে স্ট্যান্ড বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অব্দি চুল তাকে জেন্টেলম্যান লাগছে না মোটেও, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালি চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতে অন্য হাতে পরে থাকা অ্যাপেল ওয়াচটার এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওইদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারংবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইল, অবশ্য সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলে, ওয়েট আ মিনিট। তারপরে কাউকে কল করতেই কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল,
Look, he's my assistant Protoy son. Give him the prize money. লোকটি বিরক্তিতে ভ্রু কুঁচকায়। Are you kidding me? No, I'm serious. Then why are you attend the game and risk your life? লোকটির কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তীর্যক হাসল, কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশীন মুখে বলল, You know, riding is thrilling, also dangerous. And I love dangerous a lot. শান্ত এবং স্থির কণ্ঠস্বরে, তবে শরীরের কাঁপন ধরিয়ে দেবার মতো ভয়ঙ্কর কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিশালাকৃতির রোদ চশমা চড়িয়ে সাঁই করে নিজের KTM 390 বাইকটিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেখানেই স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ের এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে। নয়তো এমন আতপাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতো না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারোর কথাই 2 পয়সার সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। Such a psychopath. বিড়বিড়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। Attitude, expression, good look, everything is so manly. মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। শাইনির পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু চেঁচেই জিজ্ঞেস করলো। Who is he? মেয়েটা নেশা নাগানো চোখে বলল। He is JK, the champion. শাইনি মাঝ দাঁড়ানোর মতো করে বলল। I know that, but শাইনির কথাটা শেষ করতে হলো না, তার আগে বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে, Oh, he is Wasif Giant Kritik. He is a very good rider. বিদেশিনীর আধো আধো বাংলা শুনে শাইনি মুচকি হাসে, তারপরে পাল্টা প্রশ্ন ছুড়ে বলে। she looks different. বিদেশিনী ভ্রু কুঁচকায়। শাইনি মনে মনে ভাবে লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারার সব কিছুতেই ব্রিটিশদের ছাপ স্পষ্ট, অথচ গোল ভাসমান কালো মণি যুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে শায়নি মেকি হেসে বলে, Nothing. I just say she is so handsome. Wow, look like a Hollywood hero. By the way, what's your name? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, Kathleen Christian. Your? I am Shayoni Mukherjee. Oh, are you foreigner? Yeah, I am from India. তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে শায়নি জানতে পারে ক্যাথলিক জেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী অর্ধপ্রাপ্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল শায়নির কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল, মামিরা বিদেয় হয়েছে। ওরও জানতো অনু বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জ্বালানো কথা ওরু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ তার যাই হোক মাকে হাসপাতালের এক কামরার বেডে শুইয়ে রেখে তার পক্ষে বিয়ের পিড়িতে বসা মোটেই সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো একদমই নয়। মামিকে এসব মুখের উপরে বলে দেওয়ার মনে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস, আর তাই হলো কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটিতে থেকেই শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথায় আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো। শরীরে রঞ্জে রঞ্জে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাছে জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে
অরু নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখতে তার ভদ্র শান্ত আর নরম মনের আবার সবচেয়ে ক্ষুব্ধ রূপ সে দেখছে। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন না, তবে সেও দমে যাওয়ার পাত্রী নয়। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিক কুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে জড়াত করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপরে নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকেও। ওরও দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগেই সপাটের দরজার খিল আটকে দেয় অনু। ওরও জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। ওরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু। সেটাতে দুই বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ, সব কিছু বানিয়ে ওরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনুর দরজা খুলল। পরনে সুতি চুড়িদার, হাতে টোট ব্যাগ, লম্বা চুলগুলোকে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনিতে। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটুম্বর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়েই অরু একের পর এক বলতে লাগলো। টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেইলেও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে অরুর সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আবার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা, তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপরে বলে, বিশ্বাস কর, আমি একটুও বদলাইনি। স্বজন রূপী কালসাপগুলোকে বের করার জন্য একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হবে। অরু আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে বেশি সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগে ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠেই ইমেল পাঠাতে গিয়েই সেদিনের কথাগুলো ভাবছিল ও। তারপরে সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করেই হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠেই ইমেলের কাজ সেরে ফেলেছে ও। তারপরে একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিসড কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো অরুর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যে নীলিমা কল তুলল। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি, তুই ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা, তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস? কোনটা বলতো আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আহ, আসতে বল, কানে লাগছে তো, আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুই ওই সাইলেন্ট মোডে চলে যা, আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক, কেমন? কি হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণ হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গেছে। এটাই তোর শেষ সুযোগ অরু। আমি আর তিথি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এই জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। টোলপড়া মন ভুলানো হাসিতে মাতোয়ারা হওয়াটা আর হবে না। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে।
হৃদয়টা হাড় হিম করা ব্যথার শক্ত হয়ে এসেছে অরুর। এবার আর অজান্তে নয়, জেনে শুনে ফুঁপিয়ে কেঁদে উঠল ও। মোবাইলের নেটওয়ার্ক চাপিয়ে সেই ফুপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল কেটে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পার্সটা ছোঁ মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একটাবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহীনে বোনা সেই মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টদশী মন বলছে তাকে মনগহীনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কী রে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিক কুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনেই বলে, ইমেলটা পাঠালো কি না কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে, আশাবিহীন এই উথাল পাথার জীবনে বেঁচে থাকা বহুল বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে। খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাটছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূরদেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেই বহিঃপ্রকাশ করছে। তাতে অবশ্য অরুর যায় আসে না, আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব। ওই জায়ান কীর্তিক চৌধুরী না হলেও যাব। হয়েছে আরু, এবার থাম। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে ফেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, ওই বদমাইশ লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না, যে কে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কীর্তিকের অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দু চোখ। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন 8 বছর বয়স, তখন মায়ের সাথে কীর্তিক কুঞ্জে প্রথম পা রাখি আমরা দু বোন। তখন ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা জায়ান কীর্তিকের বাবা মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে, কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? অরু এদিকে ওদিকে না সূচক মাথা নাড়িয়ে বলে, না নেই, তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জে কে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলে, আচ্ছা আরু, উনি দেশে আসেন না? আই মিন বাড়িটা তো ওনার। অরু না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকেই দাফন কাফনের কাজ সেরে সেদিনই ফ্লাইটে চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সে জানি তো।
নিজের বাড়ি পর্যন্ত আসে না। যতই হোক, তোরা হলি তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। অরু ঠোঁট উল্টে বলল। কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে অরু, সেই সাথে আকস্মাৎ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালেই শুষ্ক ঢোক গেলে আপা কল করছে, আমি আসি। এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, এইভাবে টলতে টলতে কই যাচ্ছিস? পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই। ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফিরে আসে অরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্তপোক্ত ঘাতে আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার রাগ এত? হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙুলের শক্ত ছাপ লেগে যায় নরম তোলতোলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই ওরর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারংবার উগরে দিয়ে দিচ্ছে ওর মস্তিষ্কটা। কি করেছি আমি? অরু যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনও শরীরটা রিরি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চড় বসিয়ে দিতে। অনুর রাগে ফোঁসফাঁস করছে দেখে অরু কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্ফুট স্বরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতের দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারি তোকে? ওরও বলতে চাইল কে আবার, এবারই ছোট কর্তা। দেশে থাকলে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলত। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরও সেই সব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপর রাখিস। আমি কি তোর সদ্য নাপা? অনুর রাগের আঙ্গারে যেন একটু একটু ঘি ডালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকনামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বল তো আমায়? নেই, তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম। আর আমি কি না তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি? কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে ওরও। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফার্স্ট স্ক্রিনে ইমেলের ইনবক্সে ভাসছে, সেই সাথে কতগুলো নতুন ইমেল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে অরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা কোম্পানি থেকে মেইল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছাড়ে, রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়েছিল। এই সপ্তাহে ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেল ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1টা বছর ধরে তুই শুধু রোবটের মতো মেলই পাঠিয়ে গিয়েছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পর চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসা কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরও। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছে এই ইমেলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেগে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওর কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের ইমেইলেই চোখ বোলালো।
সকল নিয়মনীতি হলফ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা মিস্টার প্রত্যয় আহসান, সিএফও অফ জেকে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওর নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় এহসান, ইনি কে আপা? অনু ছোট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্ববান কেউ।